ঘিরে ৩টি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছিনিয়ে নেয় আসামি। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকেই। ফের আক্রোশের শিকার থানা পুলিশ। গণ অভ্যুত্থানের পর যখন থানাগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সে সময় লালমনিরহাটের পাটগ্রাম থানায় চালানো হয় তাণ্ডব। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সরেয়ার বাজারে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চাঁদাবাজি করছিল দুজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে সোহেল রানা ও বেলাল হোসেনকে 1 মাসের কারাদণ্ড দেন। ওই দুজনকে পাটগ্রাম থানায় নেওয়া হলে ইজারাদার বিএনপি নেতা বাদশা জাহাঙ্গীর চপল ও মাহমুদ হোসেন সহ বেশ কয়েকজন থানা ঘেরাও করে চেষ্টা করে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেয়ার। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে থানায় হামলা ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে হাতীবান্ধা থানা ও হাইওয়ে থানাও অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীরা। অবস্থান নেয় মহাসড়কে। পরে বিজিবি গিয়ে পাটগ্রাম থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক রহমানের চাচাতো ভাই আটক হয়েছেন গতকালকে। আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। থানা ভাঙচুর করেছেন, আসামি ছিনতাই করেছেন এবং শুধু এক জায়গাতে না, বাংলাদেশে অসংখ্য জায়গায় থানার ভিতরে ভাঙচুর করে পুলিশের সম্পদ অর্থাৎ সরকারি সম্পদ, দেশের সম্পদ নষ্ট করে বিএনপি নেতারা যে ঘটনা ঘটিয়ে দিয়েছে, আজকে আপনারা জানতে পারবেন সে বিষয়গুলো। আপনাদেরকে একটি বিষয় আগে জানিয়ে নেই, তারপর আমরা বিস্তারিত জানাবো। সম্মানিত ভিউয়ার্স, আপনার ভিডিওর আগে মানে আমার কথা বলার আগে একটি ভিডিও দেখেছেন যমুনা টেলিভিশনের, অর্থাৎ চ্যানেল 24-এরও দেখেছেন। সেক্ষেত্রে আপনারা কি দেখেছেন যে বিএনপি নেতাকর্মীরা মাহমুদ জাহাঙ্গীর, বাদশা জাহাঙ্গীর এরা গিয়ে কি করেছেন, পাটগ্রামে কি করেছে, সেখানে যে থানার ভিতরে ভাঙচুর করেছেন, থানার অফিস কক্ষ ভাঙচুর করেছেন, আসবাবপত্র ভাঙচুর করেছেন, তারপরে ভাঙচুর করে আসামিকে ছিনতাই করে মানে আওয়ামী স্টাইলে ছিনতাই করে সন্ত্রাসী কার্যক্রম করে সেখান থেকে আসামি নিয়ে ভাগিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আপনাদের সামনে আরেকটি বিষয়, যে বিষয়টা আমি প্রথমে বলেছি, তারেক রহমানের চাচাতো ভাই গ্রেপ্তার হয়েছেন এবং কেন গ্রেপ্তার হয়েছেন এ বিষয়ে জানাবো। এখানে আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ভুয়া ব্যারিস্টার শামীম রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ একটি দল বৃহস্পতিবার সকাল আনুমানিক 7টার দিকে রাজধানী উত্তরার পূর্ব থানাধীন উত্তরা 4 নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শামীম বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকায় মৃত লাল মিয়ার ছেলে। তার কাছ থেকে পুলিশ ডজন খানেক বিভিন্ন কোম্পানির সিম কার্ড, 2টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের 4টি এটিএম কার্ড ও আসামির নিজ নামের বিভিন্ন ব্যাংকের 10টি স্বাক্ষরিত ফাঁকা চেক উদ্ধার করেছে। পুলিশ জানায়, হারুনা রশিদ নামের জনৈক ব্যক্তি 2 জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন যে কিছুদিন পূর্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মোবাইল নাম্বার দিয়েছেন ব্যবহারকারী ব্যক্তির সাথে মামলা সাক্ষী দায়ের পরিচয় হয়। সে সময় আলাপচারিতায় এক পর্যায়ে উক্ত মোবাইল নামধারী ব্যক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নামে ব্যারিস্টার শামীম রহমান বলে জানায় এবং সে বেশিরভাগ সময় ঢাকায় অবস্থান করে বলে জানায় সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে ভালো পদ পদবি দিতে পারবে বলেও তাদের আশ্বস্ত করেন। পরবর্তীতে গত 22শে জুন বিকাল 5টা 30 মিনিটে মোবাইল নাম্বার শামীম ফোন দিয়ে জানান ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদকে মম ইনফরমেশন কফি শপের সামনে যেতে বলে, তাদেরকে দলের পদ পদবি দিয়ে কথা বলবে বলে জানায়। সাক্ষী দেন ইমরান। গোলাম রব্বানী জানান, এই সময় কফি শপের সামনে গেলে ব্যারিস্টার শামীম রহমান নামধারী ব্যক্তি আলাপচারিতা এক পর্যায়ে ইমরান হোসেন কেন্দ্রীয় যুব দলের পদ পাওয়াই দেওয়ার জন্য 2 লাখ টাকা দাবি করেন এবং গোলাম রব্বানীকে জেলা যুব দলের পদ দেওয়ায় কথা বলে তার কাছে 1 লাখ টাকা দাবি করেন। ইমরান হোসেন, গোলাম রব্বানী যথাক্রমে নগদ 50,000 টাকা প্রদান করেন। পরবর্তীতে তারা বিভিন্ন মারফত খোঁজ নিয়ে জানতে পারে যে উক্ত মোবাইল নাম্বার ব্যারিস্টার শামীম রহমান রহমান নাকি কোনো চাচাতো ভাই নাই। উক্ত মোবাইল নাম্বার ব্যবহারকারী ব্যক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে বগুড়া জেলা সহ বিভিন্ন জেলায় ফোন ও মেসেজ দিয়ে দলীয় নেতাকর্মীদের প্রশাসনের বিভিন্ন সিনিয়র অফিসারের পদ নিকট দিয়ে টাকিয়ে নেওয়া বাগা। আপনি হিসাব করেছেন টাকা বাগিয়ে নেওয়ার কৌশলটা কি? তারেক রহমানের চাচাতো ভাই আবার ব্যারিস্টার শামীম রহমান, তাকে গ্রেপ্তার করেছেন। আপনারা ছবিটি দেখতে পেয়েছেন। বগুড়ায় থেকে গ্রেপ্তার করেছেন, অর্থাৎ বগুড়াই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি, তারেক রহমানেরও জন্মভূমি বলতে পারেন আপনারা। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে 2 পক্ষ আমি দেখতেছি অন্যায় করেছেন। বাংলাদেশের একটি মাত্র দল যারা কোনো পদ পদবীর জন্য দলীয় কেন্দ্রীয় নেতা কর্মী কোনো ব্যাপারে কারোর কাছ থেকে একটি পয়সা বলে আনা করি মানে বিন্দু মাত্র
দুর্নীতি পাবেন না, সেটা হচ্ছে জামাত ইসলামী, আমরা যেটা দেখেছি। এখন আর সব দলে দল পদবি নেওয়ার জন্য বিভিন্নভাবে সমঝোতা করে, অর্থ দিয়ে, যেভাবে হোক সেটা সমঝোতা করে আসে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বা অন্য কোনো দল বলেন। তবে ইসলামপন্থী দলের ভিতরে এই সিস্টেম বা এই নিয়ম, এই অনুগত সিস্টেমগুলো নাই। এর মধ্যে দেখেন আপনি দেখেন যে টাকা দিয়েছেন সে পদের লোভে দিয়েছেন, লোভে পাপ, পাপে মৃত্যু। এবং যে টাকা নিয়েছেন সে তো 2 নাম্বারই করবেই। তার কাজটা কি? 2 নাম্বারই করে আত্মসাৎ করা, টাকা বাগিয়ে নেওয়া, এবং সেই কাজ করেই সেই জীবদ্দশায় চলে। এখন এই ব্যাপারটা আমরা এমনভাবে দেখছি যে দলীয় পদ নিতে মানুষ এত আগ্রহী কেন? দলীয় পদ নিতে আগ্রহী, একটা দলের পদ থাকলে থানা পুলিশ হাতে থাকে, দেশের অর্থ সম্পদ হাতে থাকে, বিভিন্ন মহল থেকে অর্থ আসে, অসংখ্য জায়গা থেকে কোটি কোটি টাকা। আমার উপজেলাতে আমি দেখেছি এমপিরা কিভাবে খাইতো, আওয়ামী লীগ আমলে কিভাবে খাইতো, ঘরে বসে থাকতো, কোটি কোটি টাকা বছরে তারা পাইতো। কিন্তু কেন? এটা রাজনীতির অঙ্গন হবে কেন? রাজনীতি যদি জনগণের জন্য হয়, রাজনীতি যদি মানুষের জন্য হয়, তাহলে জনগণের কাছ থেকে প্রতারিত করতে হবে কেন? দুর্নীতি করবে কেন? রাজনৈতিক ব্যক্তিরা, নেতারা, দায়িত্বশীলরা কেন দুর্নীতি করবে? তারা যদি দুর্নীতি করে দেশের অন্ধে প্রত্যেকটি পরতে দুর্নীতি ঢুকে যাবে, এবং সেটাই গিয়েছে। আর তারই ব্যাপারে জামাত ইসলামী সহ বাংলাদেশের ইসলামপন্থী দল, ইসলামী আন্দোলন সহ যারা এখন পর্যন্ত যারা আন্দোলন করছে যে সংস্কার চাই, সংস্কারের মৌলিক কারণ হচ্ছে এই দুর্নীতিকে দূর করে দেওয়া, অনিয়ম, দুর্নীতি, ঘুষ, এই বাণিজ্যকে বন্ধ করে দেওয়ার একটি কারণ হচ্ছে এই সংস্কারের মাধ্যম। আপনাদের কাছে দ্বিতীয় যে ঘটনাটি আমি দেখাতে চেয়েছি, যেটা হচ্ছে বিএনপির, আপনাদের আগে দেখিয়েছি যে পাটগ্রামে হামলা চালিয়েছেন বিএনপির 2 জন ব্যক্তি। এখানে চাঁদাবাজি করেছেন, প্রতিদিন চাঁদাবাজি করেছেন। তারা সরকারি মাল অর্থাৎ বালু এবং পাথর নিয়ে বিভিন্ন জেলায় উপজেলায় যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, এই পাটগ্রাম থেকে। সেখান থেকে বিএনপি নেতারা 500, 1000, 2000 এভাবে চাঁদা নিয়ে প্রতিদিন কোটি টাকা লুট করে নেয় চাঁদাবাজির নামে। এই ব্যাপারে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং 2 জনকে 1 মাসের করে জেল দিয়েছেন। এই 1 মাসের করে জেল দেওয়া দোষী ব্যক্তিকে ছাড়াতে থানায় গিয়েছেন, হামলা করেছেন, ভাঙচুর করেছেন, তারপরে মব তৈরি করে সেখান থেকে আসামি ছিনতাই করে নিয়ে এসেছেন। এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতায় ধারের পাশেও যায়নি। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, যার আদর্শ যারা মানে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন নিছক দেশপ্রেমিক, ভালো মানুষ, দেশের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করেছেন। তারপরে বেগম জিয়া তিনি দায়িত্ব নিয়েছেন, তিনিও দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য সর্বোচ্চ নিজের জীবনকে বিলিয়ে দেওয়া মৃত্যু পথযাত্রী হিসাবে এখন আছেন। তিনিও ভালো মানুষ, কিন্তু এখন বর্তমান দায়িত্বশীল কর্তব্যরত যত ব্যক্তি আছেন সবাই চায় যে এই দুর্নীতি হোক, কমান্ড হোক, অনিয়ম হোক, চাঁদাবাজি হোক, লুণ্ঠন হোক, হত্যা হোক, সবাই চায়। যদি তাই না চাইতো তারেক রহমান, ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ, এই যে মির্জা আব্বাস, এরা কি করতেন? এতক্ষণে এগুলো ধ্বংস করে ফেলতেন, এগুলো নির্মূল করে ফেলতেন। হ্যাঁ, যদি এই চিন্তা চেতনা থাকতো যে আগামী নির্বাচনের পরে আমরা এই কাজগুলো করব, নির্বাচনের পরে যেহেতু আমরা ক্ষমতা আসবো, এটা ধরেই নিলাম বা তারা ধরেই নিয়েছে ক্ষমতা আসবে, তখন থেকে তারা চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, অনিয়ম, নিয়ন্ত্রিতহীন এইগুলো কাজ করতে পারে। কিন্তু দেশের মানুষ এক জালিমকে তাড়িয়েছে, আরেক জালিম তৈরি হয়ে গিয়েছে। একটা দল খেয়ে চলে গেছে, আরেকটা দল রেডি হয়েছে খাওয়ার জন্য। এই কথাটি মিজানুর রহমান আজহারী বলেছিল, কিন্তু বিএনপির খুব লেগেছিলেন, সালাউদ্দিন, রুহুল কবির রিজভী এরা খুব লেগেছিলেন, খুব বলছিলেন। কেন বলছিলেন? এই কথাটি তাদের গায়ে লেগেছে। আমি যদি মনে করি, যদি মিজানুর রহমান আজহারী কারোর নাম ধরে বলে নাই, তারা বলছে যে আমাদের বলছে। একদল খেয়ে চলে গেছেন, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। এই কথাটি কি শুধু বিএনপির ঘাড়ে যাবে? বাংলাদেশে আর রাজনৈতিক দল নেই? 200 রাজনৈতিক দল আছে বাংলাদেশে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 200-র মতো রাজনৈতিক দল আছে। জামাত ইসলামী, জাতীয় এনসিপি সহ বাংলাদেশে যারা রাজনৈতিক দল আছে, অনেক দল আছে। অন্য কোনো দল বলে নাই যে আমাদের বলছে, বিএনপি বলছে আমাদের বলছে। আমি কে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এই বিষয়টা কি বোঝায়? বিষয়টি কি বোঝায় আপনারা বলেন? যারা দেশের শান্তি আনবে, আগামী বাংলাদেশ, সুন্দরের বাংলাদেশ আনবে, তারুণ্যের অহংকার একটি বাংলাদেশ গড়বে, তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ইনসাফভিত্তিক রাজনীতি চলবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে, প্রশাসনিক বিভাগ স্বাধীন থাকবে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে বক্তব্য দিচ্ছে। আগামীর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ, একমাত্র জাতীয়তাবাদী বাংলাদেশের কাছে নিরাপদ আছে, বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ, পথ হারাবে না বাংলাদেশ। এইভাবে বিভিন্ন বিভিন্ন ভাষায়, বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন অঞ্চল, নগর, মহানগর, গ্রাম, পঞ্চায়েত এবং তৃণমূল পর্যন্ত। কিন্তু কই, প্রতিদিন খুন হচ্ছে, প্রতিদিন উলঙ্গ করে ভিডিও করছেন, প্রতিদিন কি করছেন? চাঁদাবাজি করছেন, রাতে স্ত্রীকে ধর্ষণ করছেন,
আর ব্যবসায়িককে ধরে নির্যাতন করছেন, টাকা দিতে হবে, এত টাকা না দিলে হবে না, এই টাকা নিতেই হবে। এই কাজগুলো তারেক রহমানের নির্দেশে হচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দেশে হচ্ছে, সালাউদ্দিন আহমেদের নির্দেশে হচ্ছে না মির্জা আব্বাসের নেতৃত্ব হচ্ছে? আমির খসরু মাহমুদ তো কথাই বলে না ব্যাপারে। আবার হ্যাঁ, বলার সময় বলে যে আমাদের দলে কোনো চাঁদাবাজি নেই, তারা করে তাদেরকে আমি বহিষ্কার করেছি। কত হাজার মানুষকে বহিষ্কার করেছে জানেন আপনারা? পরিবর্তন হচ্ছে না, দলের কমান্ড শুনছে না, কারণ দলের নির্দেশনা এটা। আর আপনি হিসাব করেন, বাংলাদেশের স্বাধীনতার 56 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত দুর্নীতির, অনিয়ম, ঘুষ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখলবাজি এগুলো কখনো মুক্ত হয়েছেন বাংলাদেশে? হয় বিএনপি এসেছেন, না হলে আওয়ামী লীগ এসেছেন। কখনো কি এটা বন্ধ হয়েছেন? আপনারা দেখেছেন বন্ধ হয়েছেন? না, বন্ধ হয়নি। সুতরাং এইটা বন্ধ করতে গেলে একমাত্র কোরআন এবং আইন সুন্নাহর মাধ্যমে এই সমাজ, এই রাষ্ট্র, এই ভূখণ্ডকে পরিবর্তন করতে গেলে, ইসলামিক অনুশাসনে আনতে গেলে অবশ্যই ইসলামিক মাইন্ডেড আমাদেরকে তৈরি করতে হবে। দেশ এবং এই বিচার বিভাগকে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি গড়তে পারেন, আগামীর বাংলাদেশ ভালো হবে। যদি গড়তে না পারেন, আগামীর বাংলাদেশ 100 বছর পিছিয়ে যাবে। আওয়ামী লীগ যেমন 16 বছর থেকে শুরু করে তারা যে অনিয়ম, দুর্নীতি, গুম খুনে রাজত্ব, দুর্বৃত্তায়নের একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, ঠিক তেমনি বিএনপির হাতে বাংলাদেশ গেলে ঠিক সেই কাজই করবে। আপনি মানেন আর নাই মানেন, এই কথাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।